সাদা কাগজে একবার কালি ভরে গেলে সেটা কি আবার ঠিক করা যায় নাকি? আর্টিস্ট সিন্ডিকেট, তো এই বিষয়টা কি আসলেই কিছু নাকি ইজ ইট আ কপ আউট? কাউকে গুনবো কি গুনবো না ওই জায়গাটাতেই আমি থাকি না। আপনি কি খুব ইন্ট্রোভার্ট, একটু মুডি? ইমোশনাল না হলে তো আপনি আর্টিস্ট হতে পারবেন না। আমি অযোগ্য না যে আমাকে ব্যবহার করা যায় না, এই কথাটার কি মানে? আপনি ব্যক্তিগত জীবনে নিজে কখনো এরকম হয়েছে যে মোয়া বা বান খেয়ে আসলে একটা বেলা কাটিয়ে দেওয়া বা দুপুর কাটিয়ে দিয়েছেন? আমি দীপ্ত টেলিভিশনে এসেছি বেশ কয়েকবার অডিশন দিতে, 2016-তে 17-তে। তখন তো এখানে আসলে অনেক কিছু ছিল না, বা যেহেতু আমি টেলিভিশনের ভেতরের কেউ না, বাইরে থেকে আসতাম, সো আমাকে তো আমার ফুড বা সব কিছু আমার নিজের মতো করেই ম্যানেজ করতে হতো। তো স্ট্রাগল পিরিয়ড ছিল, খুব বেশি কিছু ছিল না। তো এই বাহিরে কিছু টং দোকান থাকতো, ওখানে বসে চা বিস্কুট খেয়ে নিতাম। রুকাইয়া জাহান চমক, তার একটা অভিযোগ, আবার দেখা যাচ্ছে যে তানিয়া বৃষ্টির সাথে আপনার সম্পর্কের যে গুঞ্জন, এই ধরনের কন্ট্রোভার্সি থেকে আপনার ইমেজ ডাউন হয়েছে নাকি পপুলারিটি বেড়েছে? বান্না ভাই একটা কথা বলেন যে আমরা সম্পর্ক করি সম্পর্ক ভাঙার জন্য। পুরুষ নারী উভয়ের জীবনেই যত পার তত খার। বুকে যে কষ্ট আছে সেটা মোটামুটি সবার বোঝা আছে, যাচ্ছে। আপনারও আছে। আমাকে প্রশ্ন করার সময় আপনার চোখ ছলছল করছে, আই ডোন্ট নো ভাই। ওয়েলকাম টু টকরুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অহনা তাসনিম খান, আজকে নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমার সাথে এমন একজন গেস্ট এসেছেন যিনি কিনা টিভি নাটকের ইয়াং ক্রেজ, সিনেমাতেও আছে তার পদচারণা। হেডফোন কানে নিয়েই তিনি শোনেন প্রেমিকার সব কথা আর চালিয়ে যান জটিল প্রেম। তার এই লাভ টর্চারের গ্রাহক এখন অসংখ্য সুন্দরী। চলুন কথা বলি এই ট্যালেন্টেড অভিনেতার সাথে। আমাদের সাথে আছেন নান আদার দেন আরুশ খান। কেমন আছেন? সুন্দর। সুন্দর, বাহ। সুন্দর থাকার ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ, সহজ। হ্যাঁ, সহজ সুন্দর থাকা। মানুষ দেখা যায় ভালো থাকা বা খারাপ থাকার দিকে এত ফোকাস করে, আপনি সুন্দর থাকার দিকে ফোকাস করলেন, ভেরি গুড। কিন্তু একটা বিষয় আছে যে কাউকে গোনার টাইম নাই, এরকম একটা লুক আপনার ফেসে গেছে। কেউ বলেছে কখনো? না, কেউ বলেনি। কিন্তু আপনি কি ব্যক্তি জীবনে এমন যে আসলে আমার কাউকে গোনার টাইম নাই? আসলে আমি ফাইন্যান্স নিয়ে পড়েছি, অনেক অঙ্ক করতে হয়েছে জীবনে, কিন্তু আমার কর্মজীবনে আসলে অঙ্ক করতে হয় না, তো সো গোনার কাজটা আমার না। এই জন্য যেটা হয় যে কাউকে গুনবো কি গুনবো না ওই জায়গাটাতেই আমি থাকি না। বাহ, তাহলে তো গোনারই দরকার নেই, গোনার ভেতরেই আপনি নেই, গোনার আশেপাশেও আপনি নেই। আমি আশেপাশেও নেই। বাহ, চমৎকার চমৎকার। এদিকে আমার কাছে একটা খুব সুন্দর কবিতা আছে, আপনি এসেছেন, আই এম গিফটিং ইউ আ কবিতা। আমি নিজেই বলার চেষ্টা করছি, আই এম নট আ প্রফেশনাল। সো হ্যাঁ, পারলাম না রাখতে তোমায়, শুধু প্রেম না অস্তিত্বও গেল ঘুমায়। কেউ মরে বেঁচে গেল, কেউ বেঁচে আছে ট্রমায়। আর কোনো জীবন নষ্ট না হোক প্রতারকের বিষাক্ত চুমায়। আহা, এত সুন্দর কবিতা। সামনে কি কবিতার বই পাচ্ছি নাকি গানের বই পাচ্ছি? কোনোটাই পাচ্ছেন না। আপনি যদি চান আমি ভালো একজন কবি বা লেখকের বই আপনাকে গিফট করতে পারি, কিন্তু আমার লেখার হাত খুবই খারাপ। আচ্ছা, কিন্তু লেখার হাত তো বেশি খারাপ লাগছে না? আমি প্রচুর আজকে স্টক করলাম, শুধু দেখলাম লেখা, মাঝে মাঝেই নানান রকম লেখা উঠে আসছে। এগুলো মাঝে মধ্যে কাজ থাকে না, কি করব, তখন অনেকে তো স্ক্রল করতে থাকে, তো আমি আসলে স্ক্রল করতে একটু কম পছন্দ করি। হ্যাঁ, মাঝে মধ্যে এমন কিছু ভিডিওস বা ক্লিপ বা পোস্ট সামনে চলে আসে যেটা হয়তো কিছু সময়ের জন্য একটু ঝামেলায় ফেলে দেয়। হ্যাঁ, একটা যদি ক্যারেক্টার ধুনে থাকি ওখান থেকে বের হয়ে যাই, এই জন্য আমি কখনো খুব বেশি একটা ফেসবুকে স্ক্রল করি না। ফ্রি যখন থাকি তখন হঠাৎ হঠাৎ যদি মাথায় কিছু আসে লিখে ফেলি। বাহ, তাহলে সবই নিজে নিজেই লেখা হচ্ছে, এই লেখার অভ্যেসটা তো আছে। আমার মনে হয় যে সামনের দিনে এই লেখাগুলো নিয়ে অন্য একজন পাবলিশার দেখা যাবে কালেক্ট করে বই ছাপিয়ে দিয়েছে, এমন ঘটনা আছে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো এমন যেন না হয়। ফেসবুকে আমি দেখেছি আপনি ভীষণ সরব, তো সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স এটা কি অথেন্টিক বলবেন নাকি ক্যালকুলেটেড খানিকটা? আমি একদমই ক্যালকুলেটিভ না, আমার যখন যেটা ইচ্ছা করে আমি তখন সেটাই করি। আমি একদমই বর্তমানে থাকা একটা মানুষ। সো ফেসবুকে কখনো কখনো ইচ্ছা করলে খুব পোস্ট করি, একই দিনে হয়তো বা অনেকবার পোস্ট করে ফেলি, আবার কখনো কখনো 3-4 দিনও পোস্ট করতে ইচ্ছা করে না। বিষয়টা একদমই ইচ্ছা অনিচ্ছার। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এই যে আপনার অ্যাপিয়ারেন্স, এটা কি আপনার ক্যারিয়ার বা ইমেজ বিল্ড করতে কোনোভাবে প্রভাব ফেলে? দ্যাট আই ডোন্ট নো। আমার তো বড় একটা অ্যামাউন্টের আমার ভালোবাসার মানুষগুলো যারা আমার কাজ দেখে
তারা তো ওখানে আছে। তো যেহেতু তারা ওখানে আছে, আমি যদি একটা বার্তা দিই বা একটা কাজের পোস্ট করি, সবার কাছে পৌঁছায়, সো ডেফিনেটলি ইয়েস। অনেক আগে বলেছেন, বেশ কিছুদিন আগে, যে আমার অভিনয় তো আমারই পছন্দ না, তো এখন তো অনেক দিন হয়ে গেল, এখনো তাই ভাবছেন? এখনো কোথায় যেন একটা গ্যাপ রয়ে যায়, পলিশড হয় না, মানে শেষে গিয়ে পলিশড হয় না। এই যে ফার্নিচারগুলো কি সুন্দর পলিশড না, আমারটা মনে হয় এখান থেকে একটু বের হয়ে থাকে, এখান থেকে একটু কালার ঠিক থাকে না, এরকম মনে হয়। আর্টিস্টের এই ক্ষুধাটা আসলে আমার মনে হয় যে ডিরেক্টর বা যারা আসলে কাজ করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আর্টিস্টের ক্ষুধা থাকলে তিনি আরো বেশি ভালো পারফর্ম করার একটা চেষ্টা করেন। সো ইটস আ গুড সাইন আই গেস। এটা বলেছেন না মানুষ যে না, এই যে আপনার পছন্দ হয় না, ইটস আ গুড সাইন। হ্যাঁ, অনেকে বলেছে। আমি একটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা জিনিস দেখেছি। আমি কখনো খুব কমপ্লিকেটেড কোনো সিন থাকলে বা ইমোশনাল কোনো সিন থাকলে আমি চেষ্টা করি ওই সিনটার আগে না খাওয়ার, বা শুটিংয়ে যতটুকু কম খাওয়া যায়। কারণ আমি দেখেছি আমার যতবারই পেট ভরা থাকে অ্যাক্টিং খুবই বাজে হয়। এমনিতে বাজে করি, পেট ভরা থাকলে অ্যাক্টিং আরও খারাপ হয়। সো পেটটা খালি রেখেই পারফর্ম করার ট্রাই করি সবসময়। এটা কিন্তু ভালো একটা স্ট্র্যাটেজি। আমার মনে হচ্ছে যে আমরা তাহলে খেয়ে দিয়ে বেশি খাওয়া দাওয়া করে আর হোস্টিং করতে পারবো। হ্যাঁ, আপনি যখন খাবেন আপনি তো অনেক সুখে থাকবেন, তখন এত সুখে আসলে আপনি অলস হয়ে যাবেন। অতিরিক্ত সুখ মানুষকে অলস করে ফেলে। যত দুঃখ ততই পরিশ্রমী, যত দুঃখ আমার মনে হয় যে মানুষ সফলতার দিকে ততই আগায়। সো দুঃখটা সুন্দর। আচ্ছা, এটা আমার স্ক্রিপ্টে নাই, বাট আমি জানতে চাই ব্যক্তিগত মানুষ হিসেবে আপনি কি খুব ইন্ট্রোভার্ট, একটু মুডি? না, আমি আমার মতো। আচ্ছা, কখনো অনেক কথা বলি, আবার কখনো বলতে ইচ্ছা করে না। আচ্ছা, আমি অযোগ্য না যে আমাকে ব্যবহার করা যায় না, এই কথাটার কি মানে? কথাটার কি মানে? পুরোটা বলতে হবে তো। আপনারই লেখা এটা, আমি অযোগ্য না যে ব্যবহার করা যায় না। আচ্ছা, ওকে। কত কত সালের এটা? রিসেন্ট? ও, ভুলে যান না? আমি ভুলে যাই, প্রচুর ভুলে যাই। কোন সময় হয়তো, আমি জানি না, এটা গত বছরের হতে পারে। গত বছরের? তাহলে মনে হয় কোথাও থেকে এমন কোনো কথা শুনেছি যেটাতে কষ্ট পেয়েছি কাজের বিষয়ে, এই জন্যই এই ধরনের কথা লেখা। হ্যাঁ, এমন কিছু হবে। তাহলে আপনি ভীষণ সেনসিটিভ, ইমোশনাল, তাই তো? ডেফিনেটলি। ইমোশনাল না হলে তো আপনি আর্টিস্ট হতে পারবেন না। আর্টিস্টরা ভয়ঙ্কর রকমের আবেগপ্রবণ হয়। আর্টিস্ট নিয়ে যেহেতু কথাই আসলো, সেটা নিয়ে আমি একটু আপনাকেও জিজ্ঞেস করে নিই। আমার ইন্টারভিউতেই অনেকবার এই শব্দটা শুনেছি, আর্টিস্ট সিন্ডিকেট। তো এই বিষয়টা কি আসলেই কিছু, নাকি ইজ ইট আ কপ আউট? না, এটা আসলেই এক্সিস্ট করে বিষয়টা। কিছু মানুষ আছেন যারা মনে করেন হয়তোবা এইভাবে কাজ করলে তাদের জন্য বেটার, তারা বেশি দিন পর্যন্ত কাজ করে যেতে পারবে, বা তারা তাদের একটা জোন ক্রিয়েট করে রাখতে পারবে, তারা এটা করে। এখানে যেটা হয় যে সমসাময়িক বা সিনিয়রদের খুব বেশি একটা ঝামেলা হয় না, বিকজ তারাও তো অনেক আগে থেকে এক্সিস্ট করে। বাট আমাদের মতো যারা জুনিয়র তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়, বিকজ আপনি হঠাৎ করে, আমি এখন দীপ্ত টিভিতে বসে আছি, এখানে আমি একা, সবাই দীপ্ত টেলিভিশনের মানুষজন। সো আমিও এখন একজন মেম্বার হয়ে, একজন ফ্যামিলি মেম্বার হয়ে এসেছি, কিন্তু আমি তো নতুন, আমি তো জানি না এখানকার ওয়াশরুমটা কোথায়, মেকআপ রুমটা কোথায়, বা কনফারেন্স রুমটা কোথায়। সো আপনি যদি সবগুলো দরজা বন্ধ করে রাখেন, হ্যাঁ, আর চাবিগুলো যদি লুকিয়ে রাখেন, তাহলে একজন নতুনের জন্য তো খুব কষ্ট না, খুঁজে খুঁজে বের করা। সো যেটা করতে হয়, প্রত্যেক দিন একটা করে দরজা ভাঙতে হয়, দরজা ভেঙে চেক করতে আছে এটা কি ওয়াশরুম। কারণ আমি যদি সারাদিনও নক করি, এই গেট খোলার মতো কেউ নেই। বলছি না সবাই এরকম, গুটি কিছু মানুষ আছেন এরকম। অ্যান্ড আমার মনে হয় যে ইটস আ ভেরি ব্যাড প্র্যাকটিস। এটা আমাদের শিল্পী হিসেবে আমাদের মন, আমাদের চিন্তা ভাবনা আরেকটু বেটার হওয়া উচিত, সুন্দর হওয়া উচিত। এই আর্টিস্ট সিন্ডিকেটের আসলে কাজটা কি? মানে ওনারা কি একটা গোত্রের সাথেই কাজ করতে দেবেন বা বাইরে যেতে দেবেন না, এরকম কিছু? দ্যাট আই ডোন্ট নো। আমি তো তাদের ভিতরে কখনো যাইনি, বা যেতে চাইও না, সেই জন্য আমি জানি না। অথবা তাদের মনের ভিতরে কোনো একটা কষ্ট আছে, ওই কষ্ট থেকে তারা এটা করে। সুস্থ হয়ে যাক, আমি দোয়া করি। আচ্ছা, বাহ, চমৎকার। এদিকে আমি কিছুদিন আগেই দেখলাম যে বেশ আপনি নিম্নবিত্ত মানুষ যারা আছেন, আন্ডার প্রিভিলেজ যারা আছেন, তাদের খুব কাছে থেকে দেখার চেষ্টা করেন। তো আপনি ব্যক্তিগত জীবনে নিজে কখনো এরকম হয়েছে যে মোয়া বা বান খেয়ে আসলে একটা বেলা কাটিয়ে দেওয়া বা দুপুর কাটিয়ে দিয়েছেন? অনেকদিন এরকম হয়েছে। আমি দীপ্ত টেলিভিশনে এসেছি বেশ কয়েকবার অডিশন দিতে, 2016-তে 2017-তে। তখন তো এখানে আসলে অনেক কিছু ছিল না, বা যেহেতু আমি টেলিভিশনের ভেতরের কেউ না, বাহির থেকে আসতাম,
সো আমাকে তো আমার ফুড বা সব কিছু আমার নিজের মতো করেই ম্যানেজ করতে হতো। তো স্ট্রাগল পিরিয়ড ছিল, খুব বেশি কিছু ছিল না। সো এই বাহিরে কিছু টং দোকান থাকতো, ওখানে বসে চা বিস্কুট খেয়ে নিতাম। হ্যাঁ, তো দীপ্তর কথা এই জন্য বললাম বিকজ এখানে যেহেতু বসে আছি, তো এরকম তো অনেক অফিসের বাইরে হয়েছে, অনেক টেলিভিশনের বাইরে হয়েছে, অনেক প্রোডাকশন হাউসের বাইরে হয়েছে। এটা একটা খুবই কমন ব্যাপার। হ্যাঁ, অ্যান্ড এটা 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 একটা মজাও। আপনি এখন যখন কারো টুকটাক পয়সা হয়ে যাবে, যে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়ার মতো সামর্থ্য আছে, যে মানুষটা স্ট্রাগল করে এসেছে, তাকেও এক প্লেট বিরিয়ানি খাওয়ান অ্যান্ড এক কাপ চায়ের সাথে একটা বান দেন, দেখবেন ওই খাবারটা বেশি টেস্টি লাগে তখন। হ্যাঁ, তো এটা এটা সিম্পল একটা ইস্যু, আমিও ফেস করেছি। আর শুধু আমি না, আমার মনে হয় যে আমরা যতজন স্টুডিওতে আছি, হ্যাঁ, মোটামুটি সবাই ম্যাক্সিমামই আমরা এই লাইফটা ফেস করেছি। অ্যান্ড দিস ইজ বিউটিফুল, এটাও সুন্দর। এটাও সুন্দর। কিন্তু অনেকেই দেখা যায় যে আপনার এই সোশ্যাল মিডিয়ার অ্যাপিয়ারেন্স বা আন্ডার প্রিভিলেজড মানুষদের কাছে থাকতে চাওয়া, অনেকে বলে থাকেন এটা পাবলিসিটি স্টান্ট। হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দ্যাট? নাথিং। ওটা নিয়ে ভাবতে গেলে আসলে সময় নষ্ট হবে। আমি তো মানুষ, আমি জন্মেছি, আমি মরেও যাব। আমি সব কিছু নিয়ে ভেবে আসলে সময় নষ্ট করতে চাই না, ছোট জীবন তো। এটাও বেশ চমৎকার। এদিকে যেহেতু প্রচুর অডিশন দিতে হয়েছে 2016-17 একটা সময়, রিজেকশন কেমন ফেস করতে হয়েছে? আমি আমার ইন্টার লাইফে যতগুলো অডিশন দিয়েছি, 3টা-4টা বাদে সবগুলো থেকে বাদ পড়েছি। সো আমি তো 300-র উপরে অডিশন দিয়েছি, তার মানে উপরের 2-1টা বাদ দিলে 300 অডিশন থেকে বাদ পড়া মানুষ। হাউ ডিড ইউ ডিল উইথ দ্যাট? কিছুই না, বাসায় যেতাম, বাসায় গিয়ে শাওয়ার নিয়ে নিতাম, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে একটু মুভি টুভি কিছু দেখতাম, আবার পরের দিন সকালে উঠে জিম, দেন হচ্ছে গিয়ে ফ্রেন্ডস, বিকজ অত সকালে তো কোথাও মিটিং বা অডিশনগুলো হতো না, ম্যাক্সিমাম অডিশনই হতো বিকেল থেকে। সো ওই সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাফেরা, ক্লাস থাকলে তখন ক্লাসে যেতাম, এগুলো শেষ করে দেন আবার দৌড়। এদিকে খুব আমার মনে হয় যে একটা জনপ্রিয়তা চলে এসেছে বেশ কিছু নাটকের পরেই। দেখা গেছে যে মানুষ আসলে আপনার অ্যাক্টিংটা, আপনার ক্যাজুয়ালিটির জন্য ভীষণ পছন্দ করছে, খুব সাবলীলভাবে অ্যাক্টিং করেন। কিন্তু যখনই জনপ্রিয়তা আসলো তখন কিছু কন্ট্রোভার্সি তৈরি হলো। ইফ ইউ আর ওকে উইথ মি সেইং দিস, সেটা হলো যে রুকাইয়া জাহান চমক, তার একটা অভিযোগ, আবার দেখা যাচ্ছে যে তানিয়া বৃষ্টির সাথে আপনার সম্পর্কের যে গুঞ্জন, এই ধরনের কন্ট্রোভার্সিতে কি আপনার ইমেজ ডাউন হয়েছে নাকি পপুলারিটি বেড়েছে? আর এইটার কি ধরনের ইফেক্ট আপনার ব্রেনে ছিল? কঠিন প্রশ্ন, কিন্তু উত্তরটা খুবই সহজ। এটা হচ্ছে আপনাকে নিয়ে যখন আলোচনা বা সমালোচনা যেটাই হবে, হ্যাঁ, সমালোচনাতেও কিন্তু আলোচনা থাকে, তো তখন মানুষ, পিপল গনা টক অ্যাবাউট ইউ। হ্যাঁ, তো আপনাকে কিছু মানুষ যারা না জানবে তারাও জানবে, দেন তারা এটা নিয়ে হচ্ছে কি রিসার্চ করতে যাবে। অ্যান্ড আমার আর চমকের ইস্যুটা নিয়ে যখনই যে কেউ রিসার্চ করতে এসেছে, তখনই একটা পজিটিভ ভাইব নিয়ে ওইখান থেকে ফিরেছে। আবার যখন ফাইনাল রেজাল্টটাও আসলো যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, তখন তো আমার জন্য ব্যাপারটা আরও ইজি হয়ে গিয়েছে। আপনি যদি কাউকে ভুলবশত অপছন্দ করে ফেলেন, পরবর্তীতে যদি আপনি বুঝতে পারেন যে না, আপনি এটা আপনার ভুল ছিল, তখন কিন্তু আপনি মানুষটাকে আরও বেশি পছন্দ করবেন। তো আমার জীবনে এটা হয়েছে যে ছোট্ট একটা ইনসিডেন্টের জন্য বেশ কিছু মানুষ আমাকে ছোট্ট একটা সময়ের জন্য হেট করা শুরু করেছিল, যে ওই কাজটা কিভাবে করলো। পরবর্তীতে যখন তারা জানতে পারলো যে না, দ্য হোল থিং ওয়াজ আ ব্লাফ, হ্যাঁ, তখন তো তারা আমাকে আরও বেশি ভালোবেসেছে, আরও বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। সো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে গিয়ে আমি বলবো যে এটা আমার জীবনের জন্য একটা সুন্দর এক্সপিরিয়েন্স। অ্যান্ড আপনার জীবনে যাই ঘটবে সেটা কোনো না কোনোভাবে আপনার ভালোর জন্যই ঘটবে। সেদিকে এই যে সম্পর্ক ভাঙার গুঞ্জন, এবং তারপরে দেখা যায় আপনাকে বেশ একটু দেখা গেছে যে একটু স্যাড অ্যাপিয়ারেন্সও পাওয়া গেছে, তো এইটা কি আসলে ঠিক যে আপনি আসলে সেই সময়টা এই প্রেমের ব্যর্থতা বা এই যে ভাঙার ব্যাপারটা এটা ডিল করতে পারছি? প্রেমের আসলে কখনো ব্যর্থতা হয় না, মানুষ সবসময় প্রেমেই থাকে, হয়তোবা প্রেম করে বা প্রেম করে না। বান্না ভাই একটা কথা বলেন যে আমরা সম্পর্ক করি সম্পর্ক ভাঙার জন্য। হ্যাঁ, সুন্দর একটা কথা, কথাটা শুনে ভালো লেগেছে। হ্যাঁ, এটা খুবই নর্মাল, এখানে আসলে খুব কষ্টে পাগল হয়ে যাওয়ার মতো কিছু নেই। আমি মনে করি পুরুষ নারী উভয়ের জীবনেই যত পার তত খার। এখন আমাদের পুরান ঢাকায় পার মানে হচ্ছে গিয়ে কোপ দেয়াকে বোঝায়। আচ্ছা, হ্যাঁ, আপনার হৃদয়ে যত জখম লাগবে, যত কোপ আসবে, খার কিসে থাকে? সাবানে।
যে এই খাবারে যত বেশি খার সেই সাবান তত ভালো, তত ময়লা কাটায়। আপনার জীবনে ডিফিকাল্টিস তত কেটে যাবে, আপনি তত বড় হতে পারবেন। এটা ভালো, আমার মনে হয় যে সবারই এরকম বুকে কষ্ট থাকা উচিত। তাহলে বুকে যে কষ্ট আছে সেটা মোটামুটি সবার বোঝা আছে, যাচ্ছে। আপনারও আছে। আমাকে প্রশ্ন করার সময় আপনার চোখ ছলছল করছে, আই ডোন্ট নো ভাই। আমার চোখে এমন, এটা আরেকটা বিষয়। আচ্ছা, না আমি এসে এরকম দেখিনি। ও আচ্ছা, তাহলে আমার মনে অভিনয় হয় করি তো অবজার্ভ করতে হয় প্রচুর। আমার এখানে যে কজন মানুষ আছে সবার চেহারা আমি বাইরে এখন দেখলেও চিনবো, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার পিক করতে হয়। সো আপনাকেও আমি পিক করেছি এসেই। বাহ। হ্যাঁ, সো ওখান থেকে এটা এমন একটা টপিক, পৃথিবীর কোনো মানুষ যেরকম জন্মের স্বাদ বা মৃত্যুর স্বাদ থেকে বঞ্চিত হবে না, তেমন দুঃখের স্বাদ থেকেও বঞ্চিত কেউই হবে না। কারো যদি অনেক থাকে এটাই হবে তার দুঃখ, যে আমার অনেক আছে, কেন ক্রাইসিসটা নাই। একদমই তাই। তাহলে অতীতকে তো ধুয়ে মুছে ফেলতে চান, এমনটাই দেখেছি আমি। তো চান অতীতটা একেবারেই ধুয়ে মুছে যাক? অতীত তো ধুয়ে মুছে যাওয়া পসিবল না। সাদা কাগজে একবার কালি ভরে গেলে সেটা কি আবার ঠিক করা যায় নাকি? অতীত থাকবে, বর্তমান তো চলমান, ভবিষ্যৎ আসবে, এটাই স্বাভাবিক। আমার অতীত থেকে আমার ভোলার কিছুই নেই, আমি কোনো কিছুই ভুলতে চাই না। সবকিছু রিগ্রেটস আছে কোনো রিগ্রেটস নেই। আই এম হ্যাপি, কারণ আমি জানি যে আমি যে স্টেপগুলো আমার জীবনে নিয়েছি ওগুলো যদি না নিতাম তারপর আমার সাথে এগুলোই ঘটতো, কারণ আমি মানুষ তো এটাই। হ্যাঁ, সো এটা কোনো ইস্যুই না, এটা কোনো ইস্যুই না। গরম চা মুখে দিয়েছি, এরপরে যখন হচ্ছে গিয়ে ভিতরে পুড়লো তখন আমি বুঝলাম যে আসলে গরম চা কীভাবে মুখে দেওয়া উচিত। আদৌ বুঝতাম না, এমন তো হতে পারতো যে কখনো চোখে চলে যেতে পারতো। এদিকে আরেকটা আমার স্টকিং এর ফলাফল, সেটা হলো বিরতি কখনো কখনো সমাপ্তি অপেক্ষা অধিক বেদনাদায়ক। বা তুমি কাফনের কাপড় হলে ভালো হতো, একবার জড়িয়ে ধরলে আর ছাড়তে হতো না। ফ্যানরা খুব আগ্রহী যে এত কষ্ট কেন, এত কষ্ট কিসের? আচ্ছা, এটা কিন্তু দুইটা পোস্টই হচ্ছে গিয়ে ভয়ঙ্কর রোমান্টিক দুইটা পোস্ট। আপনাকে আগে বুঝতে হবে আপনি যেটা পড়ছেন ওটার একদম ভেতরের ডেপথে বিষয়বস্তুটা কি। হ্যাঁ, আমি যদি কোনো নারীকে বলি যে তুমি কাফনের কাপড় হলে ভালো হতো, একবার জড়িয়ে ধরলে আর ছাড়তে হতো না, ইটস আ বিগ কমপ্লিমেন্ট। এটা স্যাড না, এটা কষ্ট না। হ্যাঁ, আমি এখন একটা মেয়েকে বলতেই পারি যে তুমি শার্ট হলে ভালো হতো, আমি তোমাকে পরে ইন্টারভিউ দিতে যেতে পারতাম, বাট ওই ইন্টারভিউ তো শেষ হয়ে যেত, তাই না? শার্টটাও তো হচ্ছে গিয়ে আর পরা হতো না, রাইট? কিন্তু কাফনের কাপড় কিন্তু প্রত্যেকটা মুসলিম আমরা যারা আছি আমরা জানি যে এটা আমাদের একদম আলটিমেট, একদমই সারা। আর আমার পৃথিবীতে যখন আমার আত্মা, আমার শরীর, যদিও দুইটা একই, আমার শরীর ছেড়ে চলে যাবে, মানে আমি যখন চলে যাব এই শরীরটা ত্যাগ করে, এই শরীরের কাছে কিন্তু ওই একটা জিনিসই পার্মানেন্ট থেকে যাবে, যেটা ইনফিনিট, যেটা কখনো কেউ খুলে নেবে না আমার কাছ থেকে, সেটা কাফনের কাপড়। আপনি যদি কাউকে কাফনের কাপড় বানাতে চান তার মানে হচ্ছে আপনি মানুষটাকে সারা জীবনের জন্য হচ্ছে গিয়ে নিতে চাচ্ছেন। সো এটা একদমই স্যাড কোনো পোস্ট না, এটা বিউটিফুল পোস্ট। এটা হচ্ছে যে হয়তো হ্যাঁ, এটা আর একটা বিষয় থাকে কি, আমি আমার লেখাগুলোতে আমি সবসময় এমনভাবে ছেড়ে দেই যেন সবাই সবার মতো করে ভেবে নিতে পারে। আমি কোনো কিছুই নিজের মতো করে পার্মানেন্ট একটা সিল দিয়ে যাই না যে না আমি এটা বলেছি মানে এটাই, এটা সরানো যাবে না, যে কোনো কিছুই সরানো যেতে পারে। এটা কিন্তু বড় বড় রাইটারদের একটা টাচ রেখে দাও। আরে বাবা, বড় বড় রাইটার তো দূরের কথা, রাইটারের ডাব্লিউ আমার মাঝে নাই। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আমরা তো লেখা পড়তে ভীষণ ভালোবাসি, তো পাঠক হিসেবে আমরা আছি, আপনি লিখে যান, আমরা আপনার সাথে আছি। আর বিরতির বিষয়টা যেটা হচ্ছে, আপনার একটা সিনেমা দেখা শেষ, আপনি কি করবেন? উঠে চলে যাব। উঠে চলে যাবেন, কিন্তু সিনেমার মাঝে যখন বিরতি পড়ে তখন কি করেন? তখন অপেক্ষা করি সিনেমাটা শুরু হওয়ার। বাট আর কি করেন? ওয়াশরুমে যাব নাকি পপকর্ন নিব? আচ্ছা শুরু হয়ে গেল অন্য কিনা, অ্যাক্টিভিটি খুঁজি। আচ্ছা হ্যাঁ, খুঁজতে হয়। এটা একটু বেদনাদায়ক তো বিষয়টা। শেষ হয়ে গেছে, জানি যে ইটস ডান, আই এম গোইং হোম। আরেকটা জিনিস শেষ হয় নাই, একটা বিরতিতে আছে, তো ওখানে কিন্তু মনে হয় যে ও আচ্ছা এখন কি করব, সিনেমাটিকে আবার দেখবো নাকি অন্য কোনো সিনেমা দেখবো নাকি পপকর্ন খাবো? আচ্ছা পপকর্ন নিতে গিয়ে যদি লাইনে দাঁড়াই, এখানে যদি সিনেমা শুরু হয়ে যায় তখন কি হবে? আসলে আমি যাই লিখি কোনো না কোনো ভাবনা থেকে লিখি, ব্যাপারটা একদমই এটা না যে ঠিক ওই মোমেন্টেই আমার সাথে ওটা ঘটছে, ওই মোমেন্টে ঘটতে হবে, আবার অনেক সময় ঘটেও। হ্যাঁ, আমি যে কোনো একটা বিষয়কে আর একটা বিষয় দিয়ে তুলে ধরার চেষ্টা করি, কোনো না কোনো কিছু লিখে, ওটা তখন যেটা মনে হয় ওটাই। বাহ, চমৎকার। তা এখন হলো বিরহ, তারপর রোম্যান্স, সবকিছু থেকে বেরিয়ে এসে একটা খুব সিরিয়াস আলাপে আসতে চাই। চলেন, সেটা হলো যে সিরিয়াস অর সিনসিয়ার, বিকজ আই এম লেস সিরিয়াস, আই এম সিনসিয়ার।
সিনসিয়ারিটি এবং সিরিয়াসনেস দুটোই লাগবে এই Seriousness will ঘটনাতে। make you I'm serious. লেটস ডু ইট, দেখা যাক কোন Okay. দিকে যাই আমরা। সেটা হলো যে আপনার মা আপনার জন্য মেয়ে খুঁজছে, এদিকে আমার টিম জানেন আপনি কি ধরনের মেয়ে চান, কিন্তু আমি জানি আপনি কি ধরনের মেয়ে চান। আপনি বলেন তো আমি কি ধরনের মেয়ে চাই? আপনি হলো আরাম চোখ, আরাম হাসি, আরাম কথার একটা মেয়ে চান, কিন্তু সুন্দর কালো রঙের মেয়ে চান। তো এই পার্টিকুলার প্রেফারেন্সটা কেন? আমি জানি না, আমাকে আকৃষ্ট করে, আমি দেখেছি। হ্যাঁ, সবসময় করে। মায়াটা কেন যেন মনে হয় বেশি কাজ করে। হয়তো এমন হতে পারে আমার মা কালো, এই জন্য হয়তো এই জিনিসটা আমার ভিতরে এসেছে। আমি তো তাকে দেখেই বড় হয়েছি, সর্বোচ্চ ভালোবাসার মানুষ তো সেই। তো হয়তোবা তার চেহারা তাকালে যে মায়াটা আমি পাই, এটা অন্য কোথাও পাই না। হ্যাঁ, আরেকটা বিষয় থাকে যে খুব বেশি ফর্সা মানুষকে দেখে ফেললে রিফ্লেকশনে অনেক কিছু বোঝা যায় না। সো যতটুকু লাইট ব্যালেন্স করা যায়, হ্যাঁ, এই যে ব্যালেন্স হয়ে গেল না ফেসটা, হ্যাঁ, দেখতে আর সুবিধা হচ্ছে না? হ্যাঁ, সুবিধা হচ্ছে, ঠিক আছে। আবার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকেও হতে পারে যে আমি পার্টিকুলার দেখেছি আমার এই স্কিন টোনে এই ধরনের বেটার এক্সপিরিয়েন্স, ওই না, ওটা হয় না আসলে। ওটা হচ্ছে গিয়ে মনের রং। আচ্ছা, মনের রং আর শরীরের রং এক করা যাবে না। এটা আমার একটা পছন্দের বিষয়, এটা আমার ভালো লাগে। এদিকে ছেলেরা নাকি সহজে কাঁদে না, আপনি শেষ কবে কেঁদেছিলেন? আমি শেষ তো প্রত্যেক দিনই কাঁদি অলমোস্ট। কেন যেন আমার কাছে এই ধরনের স্ক্রিপ্টগুলোই আসে, কোনো না কোনো সিনে কান্না থাকে, আমার কাঁদতে হয়। আর আমি চোখে গ্লিসারিন দিয়ে কাঁদতে পারি না, তাহলে যেটা ওটা ফেক হয়ে যায়। আর ফেক অ্যাক্টিং করতে গেলে আমি ডিজাস্টার করি, তখন ওটা মেনে নিতে পারি না। আমার তখন মনে হয় যে আমি আমার অডিয়েন্সদেরকে ঠকাচ্ছি। হ্যাঁ, আমি মানুষগুলোকে ঠকাচ্ছি, যে অর্থটুকু আমি নিয়ে যাব ওই টাকাটার সাথে বেইমানি করছি। আই ক্যানট ডু দ্যাট। তো আমার যেটা করতে হয়, আমার ভিতরে যেতে হয়, ওই ক্যারেক্টারটার যে স্ট্রাগল, ওই জায়গাটাকে কল্পনা করতে হয়, ওটাকে বাস্তব মেনে নিতে হয়। তারপর মনে করতে হয় যে এটার সাথে আমার জীবনের পেছনে কোনো গল্প মেলে কিনা। সব কিছু এনে তখন হচ্ছে গিয়ে শরীর কাঁপতে থাকে। যখন শরীর কাঁপে তখন আমি বলি যে আমি রেডি, যাই। হ্যাঁ, একটু সময় লাগে। তাহলে অ্যাক্টিং করতে গিয়ে অ্যাক্টিং এর সাথে আপনার একটা প্রমিস আছে, আপনার একটা কমিটমেন্ট যেটা আপনি দিয়েছেন সেটা আপনি রাখার চেষ্টা করেন। সব কথা দিয়ে কি সব কথা রাখেন? না, সব কথা দিয়ে কি সব কথা রাখা সম্ভব নাকি? হ্যাঁ, কথা দিতে পছন্দ করি, হ্যাঁ, এন্ড কথা রাখতেও পছন্দ করি। কখনো কখনো ভেঙে যায়, ওটা কখনো অপছন্দ কখনো, করি। যেমন গতকালকে যেটা হলো যে আমার কথা আপনি রাখলেন না, সেটা হ্যাঁ, আমি আপনার কথা রাখতে গেলে আমার একবার মনে হয়েছে যে আমি রাত 3টায় বাসায় ঢুকেছি। রাত 3টায় আমি যদি আপনাকে ফোন দেই, আমার প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স আছে, কো অ্যাক্টরকে ফোন দেওয়ার কারণে এটা নিয়ে কথা হয়েছিল। So আমার মনে হলো যে আবারও কি একটা কথা আমি শুনতে চাই কিনা। আমার মনে হলো যে না, এর থেকে আমি একটা গান শুনতে চাই। এটা মানে হোস্ট কেমন সেটা তো এখনো আমি জানি না, সো ঝামেলায় না যাওয়াই ভালো। হ্যাঁ, আমি অনেক রাতে ফিরেছি। আমার কাছে তখন মনে হচ্ছে এত রাতে আসলে কোনো পুরুষ বা নারী কাউকেই ফোন দেওয়া উচিত না, ওটা ঘুমানোর সময়। আমি এমন একটা জায়গায় কাজ করি যেখানে আসলে সময় বলে কিছু নাই। হ্যাঁ, যখন শুরু করব ওইটাই শুরুর সময়, যখন শেষ করবো ওটাই শেষের সময়। সো ওখান থেকে আমার একটা লাইফস্টাইল, আপনার একটা লাইফস্টাইল, আমি হুট করে লাফ দিয়ে আমার লাইফস্টাইলটাকে আপনার উপরে ছেড়ে দিতে পারি না। ইট ওয়াজ এ গুড ডিসিশন, কারণ আজকে যেহেতু আপনার সাথে আমাকে কথা বলতে হবে, আমি আজকে 12টা বাজে ঘুমিয়েছি এবং আমি টাইমলি ঘুম থেকে উঠে এসেছি। সো ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন। মানে আমি কোনোদিন এটা করি না, বাট আই টুক প্রিপারেশন ফর ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, সেই সময়টা এখন হলো মা একটা কথা বলেন অসংখ্যবার, আমরা ওনাকে দেখেছি বলতে যে আমার ছেলে ছোটবেলা থেকেই নায়ক। তো ভোগান্তি কিরকম দিয়েছেন মাকে? ভোগান্তি ওরকম না, মানে এগুলো অ্যাডভান্টেজ বলা যেতে পারে। মা স্কুলে বা কলেজে গেলে অনেকে এসে মাকে চকলেট দিয়ে যেত। হ্যাঁ, দেখা যেত অনেকে এসে মাকে চেয়ার দিয়ে যেত বসার জন্য। আচ্ছা, সো অ্যাডভান্টেজ আছে। আর একটা হচ্ছে কি, আমি তো দুষ্টু, ওই জায়গা থেকে মা বেশ কিছু জিনিস ফেস করতে হয়েছে। মার খেয়েছেন? মা তো মাই। হ্যাঁ, একটা সন্তানের একটা মায়ের মাঝে যা যা হওয়া উচিত আমার সাথে ওটাই হয়েছে। আমার মনে হয় যে এটাই স্বাভাবিক, এটাই সুন্দর। এটা না হলেই বরং অসুন্দর হতো। মার তো খেয়েছি, অনেকবারই খেয়েছি। ওইটা আরাম, ওইটা খুবই আরাম। এখন তো মিস করি। আচ্ছা, সর্বোচ্চ দুষ্টামি কোনটা ছিল সেই ছোটবেলায়? এটা ভাবতে গেলে একটা বই লেখা যাবে না। আপনাকে কত পর্বের হয় এই শোটা?
এক একটা এপিসোড মিলে কতগুলো পর্ব হয়, কারণ আমি একটাতে এসেছি, আরেকজন আর্টিস্ট আসবে, সব মিলিয়ে একটা সিজন চলে। আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে আছি। ওকে, আপনাকে এটার 5টা সিজন করতে হবে, আমার দুষ্টুমি যদি আপনি জানতে চান। 5টা সিজন করতে হবে। তাহলে 5টা সিজনে আপনাকে মোটামুটি একদিন করে ডাকলে কি বলতে পারবেন নাকি সব না, এপিসোডে আপনি আসবেন? একটা এপিসোডে একদিন, এইভাবে হচ্ছে গিয়ে একটা সিজনে কতগুলো এপিসোড হবে এটা ভাবতে হবে, আচ্ছা কতগুলো সিজন হবে এটাও ভাবতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখন একটু যদি সিরিয়াস আলাপে আসি, সেটা হলো আমরা সিরিয়াস আলাপে ছিলাম না তো? ও সিরিয়াস আবার ভেঙে গেছে, তো আমি তো আসলে থাকতে পারি না বেশিক্ষণ সিরিয়াস সিনসিয়ার থাকতে পারি না। আবার আপনি এসেছেন, সবকিছুই মজা লাগছে, সো এখন একটু ভালো করে বলি। আর সেটা হলো যে আমরা আপনাকে বেশ সামাজিক বেশ অনেকগুলো কার্যক্রমে সক্রিয় দেখতে পাই, এবং আপনি সেই বিষয়ে কোনো নাটক করতে না করে দিয়েছেন। আপনি বলেছেন যে আমি আসলে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং বিবেকের তাড়না থেকে সেটা করতে চাই, তো আমি সেই বিষয়ে কোনো নাটক বা কোনো রকম স্ক্রিপ্ট চাই না। তো আমি দেখেছি যে আপনি আন্দোলনেও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অ্যাক্টিভ ছিলেন। আবার দেখা যায় যে সাম্প্রতিক কুমিল্লা ফেনী অঞ্চলে যে বন্যা হয়েছে সেখানেও আপনার অংশগ্রহণ বেশ প্রশংসনীয় ছিল। তো অনেকে আবার বলেছে যে আপনি ওখানে গেছেন, ওই যে সবাই যেরকম নানান উদ্দেশ্য প্রণোদিতভাবে যায় সেভাবে গেছেন, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে বলবো, একবার 7 জন অন্ধকে হাতি দেখাতে নিয়ে গেল একজন, গিয়ে বলল যে এই যে সামনে হাতি রাখা, তোমরা হাতি দেখো। অন্ধ একজন বলল হাতি তো সাপের মতো লেজ ধরে, আরেকজন বলল যে কান ধরে, হাতি তো প্লেটের মতো, আরেকজন পা ধরে বলল হাতি তো পিলারের মতো, আরেকজন দাঁত ধরে বলল হাতি তো অস্ত্রের মতো। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো বিষয়বস্তু বোঝার জন্য, জানার জন্য আপনার দৃষ্টি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে আপনি হাতিকে বিভিন্ন রকমভাবে দেখবেন, কিন্তু হাতিকে কখনো হাতির মতো দেখতে পারবেন না। হ্যাঁ, সো ইটস ওকে। হ্যাঁ, আই থিঙ্ক ইউ গট ইউর আনসার। আমরা এখন আরেকটা বিষয়ে যেহেতু জানতে চাচ্ছি, সেটা হলো যে আমি যখনই আপনাকে একটু দেখতে গেলাম, দেখলাম যে আপনি নাকি মহাপুরুষ। তো মহাপুরুষ হতে কি কি ক্রাইটেরিয়া? আমি মহাপুরুষ হতে চাই আর কি, জীবনের কোনো একটা সময়ে। জার্নি তো শেষ হবে না, এই জার্নি তো হচ্ছে গিয়ে সারা জীবনের জার্নি, কিন্তু এর মাঝে আবার নিজে অনেক সময় ডিস্ট্রাকশনে চলে যাই। জীবন তো এটা অনেক বড় টপিক, এটা নিয়ে আসলে ক্ষুদ্র আলোচনায় বোঝানো অসম্ভব। ক্ষুদ্র আলোচনায় বোঝাতে গেলে ভুলভাল বুঝলে ঝামেলা আছে। হ্যাঁ, এটা একটু নিজের মতো করে বুঝে নেন, সুবিধা হবে। আমি নিজের মতো করে আরেকটা জিনিস বুঝলাম, সেটা হলো শুরু থেকে আমি দেখছি যে আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলছেন, একদম শুরু থেকে আমি দেখছি আপনার আই কন্টাক্ট একটু নিচের দিকে। তো আপনি কি মানুষ হিসেবে একটু লাজুক? একটু। নতুন মানুষ দেখলে লজ্জা পান নাকি পুরনো মানুষদের ক্ষেত্রেও এটা হয়? আমার কাছে ম্যাক্সিমাম মানুষই নতুন, বিকজ হচ্ছে আমি খুব কম মানুষের মাঝে যাই। আমার হাতে গোনা কিছু মানুষ যাদের সাথে আমি কমফোর্টেবল ফিল করি, আমি সবসময় তাদের সাথেই কথা বলি, তাদের সাথেই দেখা করি। আর বাদ বাকি নতুন মানুষদের মাঝে আমি ওইভাবে যাই না। আমি কখনো বিয়েতে যাই না, আমি কখনো জন্মদিনের অনুষ্ঠানে যাই না, আমি 31st পার্টিতে যাই না, আমি কোনো কনসার্টে যাই না, আমি হচ্ছে গিয়ে কোথাওই যাই না। কিছু জায়গা আছে খুবই ফাঁকা, ওখানে পানি আছে, গাছ আছে, ওখানে সূর্যডোবা দেখা যায়। মাঝে মধ্যে ফ্রি থাকলে যে আমার কিছু টিম মেম্বার আছে, ওরাও আমার সাথে যায়, ওখানে গিয়ে একটু সাউন্ড ছেড়ে ওখানে বসে থাকি, আরাম লাগে তখন। বাহ বাহ। আরেকটা প্রশ্ন করে তারপরে আমি আমার প্রিয় র্যাপিড ফায়ারে যেতে চাই, সেটা হলো পুরুষ তার শখের নারীকে কখনো পায় না, এই স্টেটমেন্টটা কেন? এটা এক্সপেরিয়েন্স থেকে মনে হয়েছে এই জন্য, বিকজ আমি তো জীবনের একদম জন্ম থেকে এখন পর্যন্ত একটা সময় অতিক্রম করেছি, সময়টা একদম অল্প না। যে সময়টা অতিক্রম করেছি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা এক্সপিরিয়েন্স, দেখেছি বেশ কিছু। আমি আমার জীবনে যেটা উপলব্ধি করেছি যে কখনো যদি মনে হয়েছে যে এই জায়গাটা এমন হওয়া উচিত, বা এই মানুষটা হয়তোবা আমার ঠিক এই ফাঁকা জায়গাটাতে বসতে পারে, বসলে হয়তোবা আমি কফিটা তার সাথে শেয়ার করে খেতে পারি, মানে বলা হয় না, কখনোই বলা হয় না। বা বলতে গেলেও তখন দেখা যায় যে নার্ভাসনেস বা বিভিন্ন কারণে জিনিসটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আবার দেখা যায় যে অনেক সময় বসেও পড়ে, কিন্তু কেন যেন এটা হয়ে ওঠে না। পরে আমি যেটা রিসেন্টলি আবিষ্কার করলাম যে আপনি যখন কোনো কিছু অনেক বেশি চাবেন সৃষ্টিকর্তার কাছে, তখন উনি আপনাকে ওইটা দিবে।
কিন্তু বিনিময়ে কিছু না কিছু আপনাকে ট্যাক্স ভ্যাট দিতে হবে। সো আমি সৃষ্টিকর্তার কাছে এতবার আসলে আমার এই ক্যারিয়ারের জন্য চেয়েছি, এতটাই বেশি চেয়েছি, এই অভিনয়ের সাথে থাকতে এতটাই চেয়েছি যে উনি তো আমাকে এগুলো দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু একই সাথে ওই যে ভ্যাট ট্যাক্সটা যে নিয়ে যাচ্ছেন ওটা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে আর কি। সো এটা মেনে নেওয়াটাই ভালো, মেনে নেওয়াটা সহজ। তো ওইখান থেকেই মনে হলো যেহেতু ভালোবাসার একটা জিনিস উনি আমাকে দিচ্ছেন, তার মানে কিছু না কিছু তো নেবেন, তো ভালোবাসারই আরেকটা জিনিস বিনিময়ে উনি নিয়ে যাচ্ছেন। আচ্ছা, কথা দিয়ে আমিও কথা রাখতে পারি না, আরেকটা প্রশ্ন মাথায় চলে এসেছে, সেই প্রশ্নটা করে ফেলি। সেটা হলো যে এই যে ক্যারিয়ারের জন্য এত প্রেয়ার এবং তারপরে মাশাআল্লাহ ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ক্যারিয়ার, নাটক থেকে সিনেমাতেও অভিজ্ঞতা এসে গেছে এবং শাকিব খানের মতো মানুষের সাথে আসলে অভিনয়ের একটা অভিজ্ঞতা হয়েছে। তো সেখানে আপনি ছিলেন শাকিব খানের বাবা, কেমন লেগেছে ছেলের সাথে অভিনয় করতে? আমি শাকিবের সাথে অভিনয় করিনি, কেন যে সিনেমাটা দেখলেন না এটাই বুঝলাম না। এটা যেন না কাটা হয়, রিকোয়েস্ট। সো যেটা হয়েছে যে দর্শক আমরা যারা এটা দেখেছেন, রাজকুমার, তারা ব্যাপারটা বোঝেন বা যারা ব্যাপারটা জানেন। হ্যাঁ, সুন্দর সিনেমা, আপনি সময় পেলে একটু দেখবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগবে। আমি প্রচুর সিনেমা দেখি, এই সিনেমাটাই আমার এসে তার আগে দেখা উচিত ছিল, এটা একটা মিস হয়ে গেল। প্রশ্ন করার আগে তো ওটা দেখাটা খুবই জরুরি আসলে কারণ এই যে আমি আপনাকে আটকে দিলাম। হ্যাঁ, এটা হয় না, এটা মোস্টলি আমার সাথে হয় না। নারী হয়তো বা এক পুরুষে আটকাবে, হ্যাঁ, বা হয়তো বা পুরুষ এক নারীতে আটকাবে, বা বহু নারী বহু পুরুষে আটকাবে, কিন্তু প্রশ্নে কেন আটকাবে? সেটাই, আমি একটা প্রশ্ন করলাম, আপনি আটকে গেলেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? ওই সিনেমাটাতে আসলে সাকিবের সাথে আমার দেখাই হয়নি, সিনই ছিল না। হ্যাঁ, সিনই ছিল না। আমার কাছে হঠাৎ করে ফোন আসলো, একটা ক্যারেক্টার আছে সাকিব ভাই তখন ছোট, মানে এটা হচ্ছে তার একটা ফ্ল্যাশব্যাকের স্টোরি, যেখানে তার বাবা আর মার একটা ছোট লাভ স্টোরি, আর ওখান থেকে একটা ট্র্যাজিক মোমেন্ট দিয়েই গল্পের, মানে এই গল্পটা আজকে এখানে কেন, সেটার গল্পটা। সো সিনেমার ভিতরে ওটা ছোট্ট একটা 10 মিনিটের সিনেমা। হ্যাঁ, ওই রোলটা আমি প্লে করেছি, যেটা পরবর্তীতে এসে তারেক আব্বা, মানে আমি তারেক ইনাম খান স্যার করেছেন আর কি। হ্যাঁ, সো আমি যখন শুনেছি যে আমি একটা সিনেমাতে কাজ করার সুযোগ পাচ্ছি, যেখানে মানে তারেক স্যারের মতো একজন মানুষ আছেন, সাকিব ভাইয়ের মতো একজন মানুষ আছেন, এত ভালো ডিরেক্টর, এত ভালো প্রযোজক, আরও ভালো ভালো ব্রিলিয়ান্ট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস আছেন, মাহি আপু আছেন, তখন আমার মনে হয়েছে যে আমি যে এখানে কাজ করি, এখানে তো আসলে কিছু সিন্ডিকেটের ইস্যু থাকেই। দেখা যায় যে বেশ কিছু গ্রুপ আছে ফেসবুকে, যেমন থাকে না ডেসপারেটলি সিকিং এটা, ডেসপারেটলি সিকিং ওটা, ডেসপারেটলি সিকিং ওটা, 1 কোটি গ্রুপ আছে ডেসপারেটলি সিকিং এর, যেখানে ধরেন সবাই আমরা খুবই ডেসপারেট, কোনো কিছু চাইলে 1 ঘন্টা সেটা পাওয়া যায়। তেমন বাংলা নাটক রিভিউ করার মতো অনেকগুলো গ্রুপ আছে। হ্যাঁ, এর ভিতরে কিছু গ্রুপ আছে দে আর অ্যাকচুয়ালি ডুইং গুড, তারা বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে কথা বলছে। আবার কিছু গ্রুপ আছে যারা হচ্ছে গিয়ে গুটি কিছু মানুষকে নিয়েই সবসময় কথা বলে, এগুলো আসে। আবার আমরা অনেকে হচ্ছে গিয়ে এই জায়গাটাকেই একটা বড় অ্যাচিভমেন্ট হিসেবে ধরে নেই, যে আমি নাটকটা করছি, আমার দর্শক কি কমেন্ট করছে বা না করছে, বা আসলে রাস্তায় দেখা হলে মানুষটা কি বলছে, এটা ইম্পর্টেন্ট না। আমার ওই নাটকটা নিয়ে কথা হয়েছে কিনা ফেসবুকে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি কাউকে ছোট করে বলছি না, আমি আমার এক্সপিরিয়েন্স বলছি। বিকজ আপনি হয়তোবা শরবত খেয়েছেন, হ্যাঁ, শরবত খেয়ে আপনার মিষ্টি লেগেছে, কিন্তু আমার ডায়াবেটিস, ওটা আমার জন্য বিষ। হ্যাঁ, সো প্রত্যেকটা জিনিস যেমন ভালো হয় তেমন খারাপও হয়। সো এরকম একটা সিন্ডিকেট আছে, যেখানে হচ্ছে গিয়ে আপনি যত ভালো কাজই দেন না কেন, আমার হয়তোবা অনেক বাজে কাজ আছে, আমি হয়তোবা খুবই অযোগ্য একজন অভিনেতা, হ্যাঁ, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার হয়তোবা এমন 2-1টা কাজও আছে যেগুলো কোটি মানুষকে কাঁদিয়েছে, কোটি মানুষকে ভাবিয়েছে, ওটা নিয়েও কখনো কথা কেউ বলেনি বা বলে না। সো ডেফিনেটলি তার মানে ওখানে একটা সিন্ডিকেট আছে। বিষয়টা এখানে আরশ না, বিষয়টা এখানে অভিনয় না। সো এইসব সিন্ডিকেটে যখন আমি দেখেছি এসব বিষয়, তখন আমার মনে হয়েছে যে আমাদের নাটক ইন্ডাস্ট্রিটা, আমি যদি আসলে নদী বা সাগরে বলি, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা সাগর, নাটক ইন্ডাস্ট্রিটা হচ্ছে একটা নদী। হ্যাঁ, কারণ বড় পর্দা ছোট পর্দা এই জন্যই বলে। সো নদীতে যেহেতু দেখলাম যে আমি ডুবে যাচ্ছি, সাঁতারই কাটতে পারছি না, এত স্রোত, আমার আচ্ছা আমি একটু সাগরে গিয়ে দেখি তো কি হয়, ওখানে কি ডুবে যায় কিনা, মানে মরেই যেতে হয়, যদি হয় তাহলে একটু সাগরে গিয়ে মরি। তো আমি যখন সিনেমা করতে গেলাম তখন দেখলাম যে না, আমি যখন আসলাম স্ক্রিনে, আমি খুব টেনশনে ছিলাম, আমি জাস্ট এভাবে বসেছিলাম মাথা নিচু করে, লজ্জাও লাগছিল সিনেমা। হ্যাঁ,
দর্শক যে পরিমাণে শাউট করেছে ওখানে আমাকে দেখার পরে সবাই বলছিল এই আরশ খান আরশ খান আরশ খান। তো ক্যাপ পরা ছিল, মাস্ক পরা ছিল, কেউ বোঝেনি আমি কোথায় বসে। আর আমি ভিআইপি টিকিট নিয়ে ওইভাবেও যাইনি, আমি আমার পরিবার নিয়ে একদম পকেট থেকে টাকা বের করে টিকিট কিনে ঢুকেছিলাম দেখতে। কেউই জানতো না যে আমি ওখানে আছি, বা আমি হয়তো অত বড় মানুষও না যে আমি কোথাও গেলে একদম আলো জ্বলা শুরু করবে যে আমি ওখানে গিয়েছি, এরকম না। আমি জাস্ট লুকিয়ে কোনো রকম ওখানে যাওয়া। তো ওখানে যাওয়ার পর আমি দেখলাম দর্শকের ভালোবাসা, দর্শকের কমেন্ট অ্যান্ড সব কিছু। আমি জাস্ট একটু নিজেকে দেখছিলাম যে আমার চালটা কি আসলে ফুটেছে কিনা। ওই হাড়িতে থাকে না অনেকগুলো চাল, একটা তো চাপ দিতে হবে। তো যেহেতু আমি এখানে বেশ কিছু সময় ধরেই দেখছি যে আমি যাই করি না কেন, এটা নিয়ে ভালো আলোচনা হোক বা না হোক, কিছু সংখ্যক জায়গা আছে যেখানে খুবই আপত্তিকর আলোচনা হয়। তা আমি যখন ফিল করেছি দেয়ার ইজ এ সিন্ডিকেট, তখন আমার মনে হচ্ছে তাহলে আমি একটু এই মানুষগুলো গ্রিপের বাইরে গিয়ে বড় কোথাও গিয়ে করে দেখি, যেখানে দে ক্যান নট টক।